नमस्कार बंधुरा आपनारा देखছেন परफेक्ट पलिटिक्स सादा बांगला राजनीतिर कथा। बंधुरा ইউনূসকে নিয়ে নতুন করে একটা আলোচনা শুরু হয়েছে আর সেই আলোচনাটা হচ্ছে যে ইউনূস পদত্যাগ করতে চাইছেন। ইউনূস এবার বাংলাদেশের ক্ষমতা ছেড়ে দিতে চাইছেন। এরকমই একটা খবর গত দুদিন ধরে বাংলাদেশের মিডিয়ায় লাগাতার চলছে এবং যথারীতি সে নিয়ে বিতর্কও শুরু হয়ে গেছে যে কি এমন হলো যে হঠাৎ করে মোহাম্মদ ইউনূস তার সাধের বাংলাদেশকে ছেড়ে দিতে চাইছেন, ক্ষমতা ছেড়ে দিতে চাইছেন, যে ক্ষমতা তিনি আগামী 5 বছর আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন। কি এমন হলো যে মোহাম্মদ ইউনূসের ভয়ে আতঙ্কে বুক শুকিয়ে গেল, ভয় পেয়ে তিনি এবার কুর্সি ছাড়ার কথা বলছেন। এবং ইউনূস যতটা না ভয় পেয়েছেন তার যারা সাঙ্গপাঙ্গ তারা তো আরও বেশি করে ভয় পেয়ে ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর যে ছাত্রনেতা মাহফুজ আলম, যিনি কিনা সবার আগে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে বাংলাদেশের অন্তর্ভুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, বলেছিলেন গ্রেটার বাংলাদেশ তৈরি করবে ইউনূস সরকার। সেই মাহফুজ আলম এবার ফেসবুক পোস্টে লিখছেন, মানে ক্ষমা চেয়ে বলছেন যে আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা চাইছেন, পায়ে পড়ছেন যে আমি যেসব বিভাজনমূলক কথা বলেছি, বিদ্বেষমূলক কথা বলেছি সেগুলোর জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন। অর্থাৎ ইউনূস যতটা না আতঙ্কে রয়েছেন তার সাঙ্গপাঙ্গরা তার থেকে বেশি আতঙ্কে রয়েছেন যে এবার কি হবে। ইউনূস তো ব্যাগট্যাগ গুটিয়ে নিয়ে আমেরিকা পালিয়ে যাবে কিংবা ইউরোপিয়ান কোনো দেশে পালিয়ে যাবে, কিন্তু এই সাঙ্গপাঙ্গগুলোর কি হবে? এরা কোথায় যাবে? এরা তো পাবলিক প্যাদানি খেয়ে বাংলাদেশেই মরে যাবে। আর বাংলাদেশের পাবলিকের কাছ থেকে যদি কোনো ক্রমে বেঁচেও যায় তাহলে কি ভারত এইসব নেতাকে, এইসব চ্যাংড়াদের ছেড়ে কথা বলবে? ফলে আগস্ট আন্দোলনের বড় বড় ছাত্র নেতারা এখন ফেসবুকে কাঁদতে শুরু করেছে। এই মাহফুজ আলমের মতো নেতারা কিন্তু ক্ষমা চাইতে শুরু করেছে। আর ঠিক এই জায়গাটাতেই কোথাও যেন সেই যে ইউনূসের পদত্যাগের ইচ্ছা, এটা যে গুজব নয়, এটা যে কোনো মিথ্যে খবর নয়, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। আর তার থেকেও যেটা বড় কথা হলো যে ইউনূসের সাধের বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যে নেতা নাহিদ ইসলাম, সেই নাহিদ ইসলাম গতকাল মানে বৃহস্পতিবার ইউনূসের বাসভবন মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে সরাসরি মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলে যেটা বিবিসি বাংলাকে জানিয়েছেন যে হ্যাঁ, ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। ফলে এই যে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের ক্ষমতা ছাড়ার ইচ্ছা কিংবা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছা, এটা যে ভুয়ো খবর নয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কথা যেটা হচ্ছে, প্রশ্ন যেটা হচ্ছে যে ইউনূস আচমকাই কেন পদত্যাগ করতে চাইছেন? কি এমন হলো যে ইউনূসের বুকে আতঙ্ক ধরে গেল? তো বন্ধুরা, মূলত 5টি কারণে মোহাম্মদ ইউনূস এই পদত্যাগের কথা বলছেন, পদত্যাগ করতে চাইছেন, এবার বাংলাদেশ ছেড়ে পালাতে চাইছেন। আর সেই 5টি কারণের মধ্যে প্রথম কারণটাই হচ্ছে গিয়ে ভারত। বন্ধুরা, আপনারা জানেন যে প্রায় দিন 10-15 আগে যেভাবে পাকিস্তানকে ভারত ঠ্যাঙানি দিয়েছে, তাতে বাংলাদেশের ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারের বুকে একটা অন্তত ভয় ঢুকে গেছে যে পাকিস্তানকে আব্বু বানিয়ে ভারতের বিরুদ্ধে কিছু করা যাবে না, ভারতের বিরুদ্ধে কোনো লড়াই লড়া যাবে না। কেননা আব্বুই যেভাবে মার খেয়েছে তাতে বাংলাদেশের কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন। এবং ভারত পাকিস্তানকে ঠ্যাঙানোর পর বাংলাদেশকেও ওষুধ দেওয়া শুরু করে দিয়েছে। এরই মধ্যে গার্মেন্টস থেকে শুরু করে বেশ কিছু পণ্য স্থলপথে ভারতে আমদানি বন্ধ করে দিয়েছে। আর তার ফলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এরই মধ্যে কেঁপে উঠেছে, বাংলাদেশের অর্থনীতির ভিত কিন্তু নড়ে গেছে। ফলে ভারতের এই যে পদক্ষেপ, এই যে বিভিন্ন জিনিসের নিষেধাজ্ঞা, তাতে বাংলাদেশের অর্থনীতি যে ডুবতে শুরু করেছে সেটা বাংলাদেশি বাঙ্গুদের আগেই মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন যে সামনেই কি খাদটা রয়েছে, সামনেই কোন ভয়টা রয়েছে। ফলে ইউনূস কিন্তু আগেভাগেই ব্যাপারটা আঁচ করে এবার পদত্যাগের কথা চিন্তা করছে। কেননা এরই মধ্যে বাংলাদেশে কিন্তু চাল ডালের দাম প্রচণ্ড হারে বেড়ে গেছে। চাল 200 টাকা 250 টাকা ছুঁয়ে গেছে। দুধ, মুরগি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু বাড়তে শুরু করেছে এবং বাংলাদেশের মানুষ এটা বুঝতে পেরেছেন যে ইউনূসকে দিয়ে আর হচ্ছে না। ইউনূস যেসব বড় বড় কথা বলেছিল সেই সব কথা দিয়ে কাজ হচ্ছে না। বাংলাদেশের মানুষ কিন্তু ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে যাচ্ছে এবং বিশ্বব্যাংক তো এরই মধ্যে একটা ভবিষ্যৎবাণী করে বসে আছে যে বাংলাদেশ আগামী বছর মানে এই 2025-26 যে অর্থবর্ষ, এই অর্থবর্ষে বাংলাদেশের জিডিপি মোটে 3.3% হারে বাড়বে।
এত কম জিডিপি বৃদ্ধির হার বাংলাদেশে কখনো হয়নি। এমনকি 1974 সালে যখন বাংলাদেশ নতুন নতুন স্বাধীন হয়েছিল, বাংলাদেশে যখন দুর্ভিক্ষ চলছিল, তখনও কিন্তু বাংলাদেশের যে জিডিপি বৃদ্ধি, সেই বৃদ্ধির হারটা কিন্তু এর থেকে বেশি ছিল। তার মানে 3.3% হারে যদি বাংলাদেশের জিডিপি বৃদ্ধি হয়, তাহলে যে বাংলাদেশে দুর্ভিক্ষ আসছে সেটা স্পষ্ট করে দিয়েছে কে? বিশ্ব ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আগে ভাগেই সাবধান বাণী করে দিয়েছে। ফলে ইউনূস কিন্তু বুঝতে পারছে যে বাংলাদেশ আগামী দিনে কোথায় যেতে চলেছে। মোহাম্মদ ইউনূসের গদি ছাড়ার ইচ্ছার পেছনে দ্বিতীয় কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা যাকে দায়ী করছেন তার নাম হচ্ছে ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেভাবে লাগাতার মোহাম্মদ ইউনূসের একের পর এক ভুল ধরছেন, যেভাবে মোহাম্মদ ইউনূসের গোপন রণকৌশল ফাঁস করে দিচ্ছেন, সেটা কিন্তু ইউনূস কোনোভাবেই পছন্দ করছেন না। ইউনূস কিন্তু সেটা কোনোভাবেই সামলাতে পারছেন না, আটকাতে পারছেন না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশ প্রায় গৃহযুদ্ধের দরজায় দাঁড়িয়ে রয়েছে। এবং অন্যদিকে মোহাম্মদ ইউনূস কি করছেন? অন্যদিকে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যেসব জাতীয় সম্পত্তি, সেই সব সম্পত্তি বিদেশিদের হাতে তুলে দেওয়া শুরু করেছেন। চট্টগ্রামের মতো বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। তারপরে এই রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের ব্যবস্থা করে দিয়েছেন। তো এতে কিন্তু বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব তো নষ্ট হচ্ছেই। সেই সঙ্গে এর ফলে ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে বিদেশি প্রভাব বাড়বে এবং বাংলাদেশের মধ্যে এ নিয়ে ভেদাভেদ তৈরি হবে এবং গৃহযুদ্ধের কিন্তু একটা অবস্থা হবে। ফলে এই যে মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড, সেসবকে কিন্তু মোটেও বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মেনে নিতে পারছেন না। এবং শুধুমাত্র মেনে না নেওয়াই নয়, তিনি প্রকাশ্যে এসব কথা বলেও ফেলছেন। বাংলাদেশের মানুষকে কিন্তু এসব কথা জানিয়েও দিচ্ছেন। অন্যদিকে মোহাম্মদ ইউনূস বারবার চেষ্টা করেও কিন্তু এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কোনোভাবেই সরাতে পারছেন না, অপসারণ করতে পারছেন না। ফলে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইউনূসের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে। ইউনূসের পদত্যাগের ইচ্ছার পেছনে তৃতীয় কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটি কথা বলছেন, আর সেটা হলো যে বিএনপি, অর্থাৎ বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এখন আওয়ামী লীগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলার কথা ভাবছে। মানে বিএনপি একসময় শেখ হাসিনার বিরোধী দল হলেও, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সাপে নেউলে সম্পর্ক হলেও, এখন কিন্তু খালেদা জিয়া বুঝতে পারছেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে বিএনপির পক্ষে কিছু করা অসম্ভব। এই ইউনূসকেই প্রথম দিকে এই বিএনপি কিন্তু সমর্থন করেছিল, কিন্তু এখন বিএনপি ধীরে ধীরে বুঝতে পারছে যে ইউনূস কোনোভাবেই ক্ষমতা ছাড়তে চাইছেন না, তিনি কোনো ভোটাভুটিতেই যেতে চাইছেন না। ফলে বিএনপি ক্ষমতায় আসবে কি করে? আর বিএনপির ইউনূসকে সমর্থন করে লাভটা কি হবে? ফলে বাংলাদেশে ভোটাভুটি করার জন্য এখন বিএনপি আওয়ামী লীগের সাহায্য চাইছে, আওয়ামী লীগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইউনূসের উপরে চাপ বাড়াতে চাইছে যে ডিসেম্বরের মধ্যে সেখানে কিন্তু ভোট করতে হবে। আর তার ফলে ইউনূসের উপরে মানসিক চাপ বাড়ছে, কেননা ইউনূস কিন্তু বারবার এই রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা করে রাখার চেষ্টা করেছিলেন যাতে আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরতে না পারে, বাংলাদেশের ভোটে লড়তে না পারে। কিন্তু বিএনপি দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগ ভোটে লড়া তো দূরের কথা, বিএনপি ভোটে লড়তে পারবে না, ইউনূস ভোটই করাবে না, তাহলে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কি হবে? ফলে রাজনৈতিক দলগুলো এখন ইউনূসের উপর থেকে সমর্থন তুলে নিচ্ছে, যেটা ইউনূসের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। চতুর্থ যে কারণটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউনূসের এই যে পদত্যাগের ইচ্ছা, তার পেছনে সেটা হচ্ছে যে ইউনূসের পর্দাফাঁস হয়ে গেছে। ইউনূস যে সত্যি সত্যিই আমেরিকার এজেন্ডা মেনে কাজ করছেন, মোদ্দা কথায় আমেরিকার এজেন্টগিরি করছেন, আমেরিকার এজেন্ট হয়ে বাংলাদেশে ক্ষমতা ধরে আমেরিকার স্বার্থ রক্ষা করছেন, সেটা কিন্তু এখন প্রকাশ্যে চলে এসছে। এবং বাংলাদেশের মানুষ কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে কীভাবে ইউনূস এই সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার হাতে তুলে দিচ্ছেন, এবং সেই সঙ্গে এই যে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর তৈরি করে দেওয়া, সেটা যে আমেরিকার ইচ্ছাতেই ব্যাপারটা হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বুদ্ধিজীবীরা কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছেন। এবং বাংলাদেশকে ভেঙে যে একটা আমেরিকা ছোট খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চাইছে, সেটা কিন্তু বাংলাদেশিদের মনে আতঙ্ক ধরিয়েছে। ফলে সব কিছু মিলিয়ে বলতে গেলে ইউনূসের কিন্তু এখন লুঙ্গি খুলে গেছে।
তবে আরও একটা দিক কিন্তু রয়েছে যে ইউনূস যেভাবে তার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন কিন্তু পদত্যাগটা করছেন না, তার পেছনে আরও একটা রহস্য কিন্তু থাকলেও থাকতে পারে। আর সেই রহস্যটা হচ্ছে যে যখনই দেখা গেছে এই 8-9 মাসে যে যখনই ইউনূস কিন্তু চাপে পড়েছেন তখনই কিন্তু ইউনূস এই পদত্যাগের কথাটা বলেছেন। অর্থাৎ সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে একাট্টা করার জন্য মাঝে মাঝে তিনি বলেছেন যে এবার ছেড়ে দেবো। তো এই যে বাহানা, এর পেছনে আসলে ইউনূস তার যে সমর্থন ধীরে ধীরে কমছে সেই সমর্থনটা যাতে বাড়িয়ে নেওয়া যায়, বাংলাদেশি মানুষদের যে সহানুভূতিটা সেই সহানুভূতিটা যাতে বাড়িয়ে নেওয়া যায় কিংবা চেক করে নেওয়া যায়, পরীক্ষা করে নেওয়া যায় যে আদৌ তার পেছনে বাংলাদেশি মানুষদের সহানুভূতি রয়েছে কিনা, সেটা দেখার জন্যও কিন্তু ইউনূস এই চিত্রনাট্যতা, এই খেলাটা কিন্তু খেলতে পারেন বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে আসলে তিনি বাংলাদেশিদের সহানুভূতি করার চেষ্টা করছেন, বাংলাদেশিদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন যাতে তাকে ভোট না করাতে হয়। তিনি যাতে বাংলাদেশের যারা ভোট চাইছেন তাদের বলতে পারেন যে দেখো আমার পেছনে কিন্তু এখনও মানুষের সমর্থন রয়েছে। আর সেইটা পাওয়ার জন্য, সেইটা নেওয়ার জন্য ইউনূস কিন্তু এই খেলাটা অর্থাৎ পদত্যাগের ইচ্ছা প্রকাশ এই যে খেলাটা, এই খেলাটাও কিন্তু খেলতে পারেন বলে কিন্তু অনেকে বলছেন। আর এই যে ইউনূস 8-9 মাস ধরে বাংলাদেশের ক্ষমতায় বসে রয়েছেন, তিনি তলে তলে তার নিজের জন্য কি কি কাজ করেছেন, কি কি কাণ্ড করে বসে আছেন সেটা বন্ধুরা দেখুন। অন্তর্বর্তীকালীন সরকার, আমি আগেও বলেছি এটা কিন্তু বাংলাদেশের সরকার না, এটার নাম দিয়েছি আমি বিদেশি সরকার। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস 4টা দেশের নাগরিক এবং এই উপদেষ্টা পরিষদ এবং ওনার সহযোগী 17 জন আছে বিদেশি নাগরিক। ইতিমধ্যে লাখখানেক টাকা পাচার হয়ে গেছে, লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। বলে পাচার হয় তো পাচার করার অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছেন, বলে ফিরে আনার চেষ্টা করছে, পাচার হয়ে গেছে, পাচার হয়ে গেছে নতুন করে এই সরকারের আমলে পাচার হয়ে গেছে। এখন এই সরকারের আপনার দেখেন না এপিএস 2টা ধরা খাইছে, হয়েছে না? ওই যে ছাত্র, আমরা বলছিলাম আগে সালমান রহমান দরবেশ, ছাত্র দরবেশ বেরোয় গেছে, প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে একটা করে ছাত্র বসিয়ে দিছে। রেলওয়েতে 3টা ইন্টারমিডিয়েট পাস ছাত্র ওখানে নিয়োগ দিছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারা সব রেলওয়ের জায়গা টাকা সব লিস্ট দিয়ে টিকিট ফিকিট ব্ল্যাক করে রেলওয়েকে অচল করে দিচ্ছে। তো এখন এই জন্যেই দেশটা কিন্তু কোনো দিকে ঠিক নাই। আপনি দেখেন বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করছে আগামী বছর আমাদের জিডিপি গ্রোথ হবে 3.3%, অর্থাৎ আমরা দুর্ভিক্ষে যাচ্ছি। 3.3% করোনার সময়ের চেয়েও কম। 3.3% জিডিপি বাংলাদেশে হয় নাই। হ্যাঁ, 74 সালেও এর চেয়ে বেশি ছিল, যেখানে না খায় মানুষ মারা গেছে। হ্যাঁ, দ্বিতীয়টা আছেন ইয়েন ভিত্তিক লোন নিছে $7.5 বিলিয়ন। এখন ডলারের দাম বাড়াতে এটা হয়ে গেছে $12 বিলিয়ন। আপনি আমাদের এই সরকার, আপনার আওয়ামী সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে উন্নয়নশীল দেশে যাবে, এরা এই দেশ এটা এন্ডোর্স করছে। এখন আপনার সিদ্ধান্ত নিয়েছিল না, পরে আবার পক্ষে নিয়েছে, পরে আবার নিছে সামনের বছরে উন্নয়নশীল দেশে যাবে, জিএসপি সুবিধা বাদ, এবং প্রত্যেকটা লোনের ইন্টারেস্ট বাড়বে। হ্যাঁ, 2 আসেন গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় আসেন 4000 কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিছে। এরপরে আসেন স্টারলিংক, গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার। এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট? বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট? এটা গ্রামীণ ফোন। এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক, উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পাইল, গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে। হ্যাঁ, সবগুলো ব্যাংকের নিচে। গ্রামীণ দরিদ্র মানুষের দারিদ্রতা বিমোচন, ওনার গ্রামীণ ব্যাংকের লোন যে নিছে তার কিন্তু দারিদ্রতা বিমোচন হয়নি, তার ঘরবাড়ি ছাগল ভাড়া সব বিক্রি করতে হয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এখন বাংলাদেশে ইউনূসের কি অবস্থা হয়ে এসেছে, কিভাবে চতুর্দিক একটা চাপ কিন্তু ইউনূসের উপরে পড়ছে, এবং এই চাপ ইউনূস কতটা সহ্য করতে পারেন। ইউনূস তো চাপ কাটানোর চেষ্টা করছে, বাংলাদেশি মানুষদের সহানুভূতি কুড়ানোর চেষ্টা করছে, তো সেইটা তিনি আদৌ পারেন কি পারেন না, কিংবা পারলে কতদিনের জন্য পারেন সেটাই কিন্তু এখন দেখার। তবে এটা ঠিক যে মোহাম্মদ ইউনূসের সময় কিন্তু ঘনিয়ে আসছে, এবং আপনাদের আগেও বলেছিলাম যে পাকিস্তানের পর কিন্তু এবার ইউনূসের পালা।
আর সেই পালাটা, সেই খেলাটা ইউনূসের সঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।